আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে আমাকে একটু জানাও। আজকে আমরা দেখতে দেখতে গতির প্রথম লেকচার শেষ করে দ্বিতীয় লেকচারে চলে আসছি। তো তোমরা যারা ক্লাস করতেছো তারা একটু আমাকে জানাও যে তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে। তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে সেটা একটু আমাকে জানাও। আর গত দিনের ক্লাসটা করে তোমরা কি কি শিখছো সেটার একটু সংক্ষেপে আমাকে কমেন্টে জানাবা, হ্যাঁ? তো দেখো, আজকে আমাদের গতির 2 নম্বর লেকচার। প্রথম লেকচারে আমরা কি কি শিখছিলাম? গতির বিভিন্ন প্রকারভেদ শিখছিলাম, স্থিতি শিখছিলাম, আর হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু শিখছিলাম। তো এরকম ধীরে ধীরে করে শিখে আমরা পুরো বই শেষ করার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা গতির 2 নম্বর লেকচার স্টার্ট করব, হ্যাঁ? তো গতির 2 নম্বর লেকচার দেখো। আচ্ছা, তোমাদেরকে লেকচার শুরু করার আগে একটু কথা বলে নেই। কথাটা হচ্ছে যে আমরা আমরা পদার্থবিজ্ঞানের জন্য খাতা আলাদা করব। কি করব ভাইয়া? পদার্থবিজ্ঞানের জন্য খাতাটা অবশ্যই আলাদা করব, হ্যাঁ? পদার্থবিজ্ঞানের জন্য আমরা খাতা আলাদা করে নেব এবং সেই খাতা দেখে দেখে আমরা এইচএসসি বলতেছি, এসএসসি পর্যন্ত, আসলে এইচএসসির ক্লাস নিয়ে অভ্যস্ত, তো এইচএসসি বলে বলে হ্যাবিচুয়েট হয়ে গেছি। আমরা এসএসসি পর্যন্ত সেই খাতা দেখে পড়বো এবং অনেকেই তো নটরডেম, সেন্ট জোসেফ বা যারা মেয়েরা আছে তারা হলি ক্রসে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে না? আছে। তাইলে আমরা সেই পরীক্ষা পর্যন্তই এটা দিয়ে কভার করতে পারবো, ঠিক আছে? তো দেখো, আজকে আমাদের গতির লেকচার 2 নম্বর লেকচার আমরা কি দিয়ে শুরু করব? আমরা শুরু করব হচ্ছে রাশি দিয়ে, হ্যাঁ? আমাদের আজকে কি শীট দিয়ে শুরু হবে? রাশি। আচ্ছা, রাশিটা কি? রাশিটা হচ্ছে মূলত পরিমাপকে বোঝাই। কাকে বোঝাই? পরিমাপকে। এখন কথা হচ্ছে ভাই, পরিমাপ কি? পরিমাপ হচ্ছে কোনো কিছুকে মাপা বা মাপযোগ যেটা আছে সেটাই হচ্ছে পরিমাপ। যেমন দেখো, যে কোনো কিছু এই ভৌত জগতে যা কিছুই পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি। যেমন যদি উদাহরণ দেই, যে গতদিন আমরা উদাহরণে দেখছিলাম বগুড়া থেকে ঢাকার দূরত্ব 200 কিলোমিটার, রংপুর থেকে ঢাকার দূরত্ব 400 কিলোমিটার। এই যে বগুড়া থেকে ঢাকার যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা কি দিয়ে শিখলাম? এই দূরত্বটা শিখলাম আমরা একটা মানে কি দিয়ে শিখলাম না, প্রকাশ করলাম আসলে। দূরত্বটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? একটি সংখ্যা দিয়ে। সংখ্যাটি কত? 200। এই যে বগুড়া থেকে ঢাকার দূরত্ব 200 আর রংপুর থেকে ঢাকার দূরত্ব 400, এটা কি দিয়ে প্রকাশ করা গেল? সংখ্যায়। তার মানে যে কোনো কিছুর পরিমাপকে যদি সংখ্যায় আমরা প্রকাশ করতে পারি তাকে আমরা কি বলবো? রাশি বলবো। এখন দেখো, উদাহরণ যদি আরেকটা দেই তোমাদের আরো ক্লিয়ার হবে। মানুষের মনের মধ্যে দুঃখ, কষ্ট, বেদনা কিন্তু সব সময় থাকেই। তো কার মনের মধ্যে কতটুকু দুঃখ, এটা কি আমরা ওজন দিয়ে পরিমাপ করতে পারবো? আয়তন দিয়ে পরিমাপ করতে পারবো? পারবো না। তার মানে কি, ওইটা রাশি বলা যাবে না, ঠিক আছে? তাহলে দেখো, আমরা যদি এখন রাশির সংজ্ঞাটা লিখি তাহলে কিরকম আসবে? যে এই ভৌত জগতে, হ্যাঁ, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, কি করা যায়? পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। যেমন দেখো, ডাক্তারের কাছে গেলে প্রথমে কি করে? আমাদের জ্বর আসলে ডাক্তারের কাছে গেলে প্রথমে আমাদের কি করে? থার্মোমিটার দিয়ে আমাদের জ্বর কত ডিগ্রি ফারেনহাইট সেটা মাপে। কি মাপে? কত ডিগ্রি ফারেনহাইট। এই যে ডিগ্রি ফারেনহাইটে মাপলো, সেটা কি হয়তো বা কারো 101, 102, 100 এরকমই তো হয়, তাই না? তো এই তো, তাহলে তাপমাত্রাটাকেও আমরা কি করলাম? পরিমাপ করতে পারলাম। তার মানে তাপমাত্রাও একটা রাশি, ঠিক আছে? এখন দেখো, রাশি তো শিখলাম, রাশির আবার প্রকার আছে। কিরকম প্রকার? দেখো, কিছু কিছু রাশি আছে, সেই রাশিগুলোকে প্রকাশ করার জন্য মান ও দিক দুইটাই লাগে। কি কি লাগে? মান ও দিক। আর কিছু 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 রাশি আছে যেগুলোকে প্রকাশ করার জন্য শুধু মান প্রয়োজন। এখন কথা হচ্ছে মান ও দিক। আর মান কি জিনিস? এখানে দিন হয়ে গেছে, এখানে এটা হবে দিক। কি? দিক। মান ও দিক দুইটাই প্রয়োজন। দেখো, আমি যদি বলি বগুড়া থেকে ঢাকার দূরত্ব 200 কিলোমিটার, আমরা এই উদাহরণটা ইউজ করছি, এটাই আমরা ইউজ করে হচ্ছে সবকিছু শেখার চেষ্টা করব। বগুড়া থেকে ঢাকার দূরত্ব 200 কিলোমিটার।
এখন কথা হচ্ছে বগুড়া থেকে ঢাকার দূরত্ব 200 কিলোমিটার, ঠিক আছে, কিন্তু আমি যদি বগুড়া থেকে 200 কিলোমিটার উত্তর দিকে যাই তাহলে আমি কিন্তু ঢাকা পাবো না, কারণ বগুড়া থেকে ঢাকা দক্ষিণ দিকে অবস্থিত, বা পূর্ব দিকে গেলেও পাবো না, পশ্চিম দিকে গেলেও পাবো না। কোন দিকেই যাইতে হবে? বগুড়া থেকে দক্ষিণ দিকে আমাকে 200 কিলোমিটার যেতে হবে। তার মানে কি দেখো, 200 কিলোমিটার, এটা একটা 200টা কি একটা মান, 200 হচ্ছে মান, আর দিকটা হচ্ছে কোন দিকে? দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে। হ্যাঁ, এইটা হচ্ছে কথা, যে তাহলে দেখো মানও লাগলো, দিকও লাগলো, এটা এক রকমের রাশি। আরেকটা দেখো, তাপমাত্রা যে মাপলাম, ধরো যে 100 ডিগ্রি ফারেনহাইট, বা শরীরের তাপমাত্রা 100, যেটা আমরা থার্মোমিটারে দেখি, 100 বললে আমরা বুঝলাম শরীরের তাপমাত্রা তার 100 ডিগ্রি ফারেনহাইট, এটাতে প্রকাশের কোনো দিক লাগলো না। তাহলে ভাইয়া দেখো, তো আমরা বলতে পারি না যে যেটাতে মান ও দিক দুইটাই লাগলো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো দিক রাশি। কি বলবো? দিক রাশি। আর যেটাতে শুধু মান লাগলো সেটা কি দিক লাগছে? লাগেনি। দিক না লাগলে সেটা কি রাশি? অদিক রাশি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন রাশির প্রকার যদি লিখি, এখানে আমি যদি এটা মুছে দেই, দিয়ে যদি আমরা রাশির প্রকারভেদ লিখি, তাহলে রাশি দুই রকম। রাশি কয় রকম? দুই রকম। দুই রকম কি? দিক রাশি, আরেকটা কি? অদিক রাশি। দিক রাশি আর অদিক রাশি। এখন কথা হচ্ছে দিক রাশিতে কি কি লাগছিল? দিক রাশিতে মান ও দিক লাগছিল। আর অদিক রাশিতে কি কি লাগছিল? অদিক রাশিতে শুধু মান লাগছিল, মান। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এই যে আমরা দিক রাশি অদিক রাশি বললাম, মান ও দিক দুইটা লাগলো বললাম, শুধু মান লাগলো বললাম, ঠিক আছে, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এগুলাকে আর একটু স্পেশাল নামে ডাকা হয়। নামটা কি? দিক রাশিকে বলা হয় ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তোমরা চাইলে ভেক্টরটা বাংলাতেও লিখতে পারো। আর অদিক রাশিকে বলা হয় স্কেলার রাশি। আমি বাংলাতেই লিখে দেই, স্কেলার রাশি। তাহলে দিক রাশিকে কি বলা হয়? ভেক্টর রাশি। অদিক রাশিকে কি বলা হয়? স্কেলার রাশি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখবো আমি বলি, তোমরা সংজ্ঞাটা লেখো। হ্যাঁ, দিক রাশি, যে রাশি প্রকাশের জন্য মান ও দিক দুইটাই প্রয়োজন। তাহলে কি দিক রাশি কি বললাম? যে রাশি প্রকাশের জন্য মান ও দিক দুইটাই প্রয়োজন তাকে আমরা দিক রাশি বা ভেক্টর রাশি বলি। আর অদিক রাশি কি? যেই রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন হয় না, তাকে আমরা অদিক রাশি বলি। আর অদিক রাশির আরেকটা নাম কি? স্কেলার রাশি। এখন কথা হচ্ছে আমরা দিক রাশি আর অদিক রাশি এর দুইটা নাম ইউজ করব না, কারণ আমরা কি পদার্থবিজ্ঞান পড়তেছি, আমরা সাধারণ মানুষের মতো পড়তেছি না। তাহলে দুইটা নাম ইউজ করব না, ইউজ করব কোনটা? ভেক্টর রাশি, স্কেলার রাশি। ওকে, তো দেখো আশা করি তোমাদের সংজ্ঞাগুলো লেখা শেষ। এখন দেখো রাশি পড়লাম, রাশি দুই রকমের সেটাও পড়লাম। কি কি? ভেক্টর রাশি, স্কেলার রাশি। এবং ভেক্টর রাশি কাকে বলে? যে রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে। স্কেলার রাশি কাকে বলে? যে রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে কি বলা হয়? স্কেলার রাশি। ওকে, এখন আসো আমরা কি করব, এগুলার কিছু উদাহরণ জানতে হবে। এখন কথা হচ্ছে এই রাশিগুলা মনে রাখাটা একটু কষ্টকর হয়ে যায়। যদি আমরা সাজায় গোছায় না লিখি তাহলে আমাদের জন্য মনে রাখা একটু কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমরা কি করব, একটা ছন্দের মাধ্যমে বা নেমোনিক, ছন্দ বা নেমোনিকের সাহায্যে আমরা মনে রাখবো। এখন কোনটা মনে রাখবো? ভেক্টর রাশিকে। এই ভৌত জগতে 14 রকমের ভেক্টর রাশি আছে। এই 14 রকমের ভেক্টর রাশি যদি আমরা মনে রাখি, বাদ বাকি যা পাবো সব স্কেলার রাশি। নেমোনিকটা কি দেখো, আমরা বলতে পারি ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। ভালোবাসা দিবসের তিতা প্রেম। আমি ক্লাসটা রেকর্ড করতেছি আজকে 14ই ফেব্রুয়ারি, আর 14ই ফেব্রুয়ারি প্রেমটাকে আমি তিতা করে দিলাম, না জানি না আমার কি হতে পারে।
দেখো মজা করলাম, এখন আমরা কি লিখতে পারি? ভ ব স ব 1 2 3 4 5 6 7। আচ্ছা এ পাশে 7টা লিখি। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা আগে লিখতে থাকি, তাইলে আমরা দেখতে পারবো। ভতে কি? ভরবেগ। ভতে ভরবেগ। ভতে কি? বেগ। সতে কি? সরণ। সতে কি? সরণ। বতে কি? বল। পতে কি? প্রাবল্য। কি? প্রাবল্য। ততে কি? ত্বরণ। মতে মন্দন। জাস্ট তোমরা এখন নামগুলা লিখে রাখো, তোমাদের কোনটা কি কিছুই জানতে হবে না, ধীরে ধীরে আমরা সব জানবো। তাহলে ভতে ভরবেগ, বতে বেগ, সতে সরণ, বতে বল, পতে প্রাবল্য, ততে ত্বরণ, মতে মন্দন। ভাতে হচ্ছে ভ্রামক। কি ভাইয়া? ভ্রামক। এখন কি ভ্রামক? ভ্রামক, জড়তার ভ্রামক, ভ্রামক আছে সেগুলা। সতে কি? সান্দ্রতা। কি? সান্দ্রতা। টুনিতে কি? টর্ক। ততে কি? তড়িৎ প্রাবল্য। কি? তড়িৎ প্রাবল্য। প্রেতে কি? পৃষ্ঠটান। পৃষ্ঠটান। মেতে কি? মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, তাহলে দেখো কি কি শিখলাম? ভরবেগ, বেগ, সরণ, বল, প্রাবল্য, ত্বরণ, মন্দন, ভ্রামক, সান্দ্রতা, টর্ক। হ্যাঁ, ভবে সব প্রিয়তম ভাসে টুনি তিতা প্রেমে। এখানে টর্ক, টুনি থেকে টর্ক, তিতা থেকে তড়িৎ প্রাবল্য, প্রেমে থেকে পৃষ্ঠটান, প্রেমের প্রে থেকে পৃষ্ঠটান, মে থেকে মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, এখন কথা হচ্ছে এই কয়টা মনে রাখলে আমাদের মোটামুটি চলবে। এই কয়টা যদি আমরা ভেক্টর রাশি মনে রাখি, এগুলা কি রাশি? এগুলা হচ্ছে ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর। এই ভেক্টর রাশি মোটামুটি 13-14টা আছে, এগুলা জানলে আমাদের চলে। এছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলো আমাদের কি রাশি? স্কেলার রাশি। ঠিক আছে, এখন দেখো আমরা তো এগুলো মনে রাখলাম, এখন আমরা কি করব? এগুলো আমাদের কই আসবে? আমাদের এমসিকিউ আসবে। আমাদের বইয়ে আসলে এতগুলো দেওয়া নাই। আমাদের বই ভরবেগ, বেগ, সরণ, বল, ত্বরণ, মন্দন, দেন হচ্ছে যদি বলি মহাকর্ষীয় ধ্রুবক, এই কয়েকটা জিনিস আছে। এর বাইরে যেগুলো আছে সেগুলা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি শিখলাম? ভেক্টর রাশিগুলাও শিখলাম। পরের টপিকে যদি আমরা যাই, আসো আমাদের বইয়ে পরবর্তী টপিকটা কি আছে। দেখো পরের টপিকটা কি? পরের টপিক আমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে, আমি রাশিটা মুছে দেই। পরের টপিকে আমাদের আছে দূরত্ব ও সরণ। কি? দূরত্ব ও সরণ। এখন কথা হচ্ছে আমাদের মনোযোগ দিয়ে এখন বুঝতে হবে। কি করতে হবে? মনোযোগ দিয়ে বুঝতে হবে। দূরত্ব, দূরত্ব কথাটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা দৈনন্দিন জীবনে দূরত্ব কথাটা ইউজ করি, কিন্তু সরণটা আমরা সেভাবে ইউজ করি না। তাহলে সরণটা কি আর দূরত্বটা কি? দুইটার মধ্যে সম্পর্ক আছে জন্যই কিন্তু দুইটা একসঙ্গে লেখা আছে। তাহলে দূরত্ব আর সরণের মধ্যে সম্পর্ক কি, আমরা এখন সেটা বোঝার চেষ্টা করি। দেখো ধরলাম এটা একটা বিন্দু, এ বিন্দু। এখান থেকে একটি সাইকেল এদিক দিয়ে এখান পর্যন্ত, না আচ্ছা এখান পর্যন্ত গেলাম। কই পর্যন্ত গেলাম? এখানে পর্যন্ত গেলাম। এখানে মার্ক করলাম, এখানে মার্ক করলাম, এখানে, 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 আর হচ্ছে এখানে।
প্রত্যেকটা দূরত্ব কত কিলোমিটার? 1 কিলোমিটার। তাহলে ধরো এটা হচ্ছে যদি কিলোমিটার বোর্ড আমি বলি, তাহলে এখানে 1 কিলোমিটার, এখানে 2 কিলোমিটার, এখানে 3, এখানে 4, এখানে 5, 6, 7, 8। হ্যাঁ, দেখো বস্তুটা যাত্রা শুরু করছে কই থেকে, বা সাইকেলটা কই থেকে যাওয়া শুরু করছে? এ থেকে করে রাস্তা বাঁকাবাঁকি করে কই গেছে? এই বিন্দুতে। এই বিন্দুটার নাম কি দিলাম? ধরো যে এখানে আমরা 6 কিলোমিটারকে আচ্ছা বাদ দিলাম, এখানে ধরলাম বি বিন্দু। তাহলে বস্তুটা কি করছে? এ বিন্দু থেকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3, 4, 5, 6, 7, 8, 8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে গেছে। তাহলে এই যে মোট দূরত্ব অতিক্রম করে যে বি বিন্দুতে গেল, এখানে এ থেকে বি পর্যন্ত সে একটু সরে গেছে না? আচ্ছা, তার আগে আমরা দূরত্বটা বুঝে নিই। দেখো দূরত্বটা কি? এখান থেকে এ থেকে শুরু করে সে বি পর্যন্ত আসছে, এই সময় কি সে তার প্রত্যেকটা জায়গায় অবস্থানের পরিবর্তন করছে না? দেখো তো, এই অবস্থান থেকে এই অবস্থানে গেছে, এই অবস্থান থেকে এই অবস্থান গেছে, এই অবস্থান থেকে এই অবস্থান, এখান থেকে এখানে, এভাবে অবস্থান পরিবর্তন করতে করতে কিন্তু সে কই গেছে? বি বিন্দুতে গেছে। তাইলে এই যে বস্তুর যে অবস্থান পরিবর্তনটা হলো, এই মোট অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলবো? দূরত্ব। তাহলে বস্তুর মোট অবস্থানের পরিবর্তনকে কি বলবো? দূরত্ব। তাহলে দেখো আমি যদি দূরত্বটা এখানে লিখি, বস্তুর মোট অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। তাহলে বস্তুর মোট অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। এখন কথা হচ্ছে সে এ বিন্দু থেকে বি বিন্দুতে কতটুকু পর্যন্ত কতটুকু সরে গেছে? দেখো তো, এইটুকু সরে গেছে। যদি বলি 1, 2, এখানে একটা 3, তাহলে দেখো তো, আমি যদি এটা কালো কালি দিয়ে লিখি, এখানে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার। দেখো তো, এ বিন্দু থেকে সে মোট কতটুকু অবস্থান পরিবর্তন করছে? 8 কিলোমিটার। মানে মোট 8 কিলোমিটার অবস্থান পরিবর্তন করে সে সরে গেছে। কিন্তু কথা হচ্ছে আসলে সে কতটুকু সরে গেছে? এ বিন্দু থেকে সোজাসুজি ধরলে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত 1, 2, 3, 3 কিলোমিটার সরে গেছে। এই যে কতটুকু সরে গেছে, এই সরে যাওয়াটাই হচ্ছে তার সরণ। কি? সরণ। তার মানে এটা কি? সরণ। এটা হচ্ছে তার সরণ। আর এই কালো রেখাটা তার কি? দূরত্ব। কালো রেখাটা কি? দূরত্ব। তাহলে আমরা সরণের সংজ্ঞা কি বলতে পারি? যে কোনো বিন্দু থেকে এই যে এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, তাহলে কোনো বিন্দু থেকে কোনো বস্তুর সর্বনিম্ন যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, সেটাকে আমরা কি বলবো? সর্বনিম্ন অতিক্রান্ত দূরত্বকে সরণ বলবো। আমি কিন্তু বারবার রিপিট করতেছি, খুবই ধীরে ধীরে বলতেছি। আমি এইচএসসির আরো দ্রুত পড়াই, এই জন্য বারবার আমার স্পিড আপ হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু ব্রেক ডাউন করে করে স্পিডটা কন্ট্রোলে রাখতেছি। দেখো, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, মোট 8 কিলোমিটার সে দূরত্ব অতিক্রম করছে, তার সরণ হয়েছে এ থেকে বি পর্যন্ত কতটুকু? 3 কিলোমিটার। ঠিক আছে? তাহলে মোট অবস্থানের পরিবর্তনকে আমরা বললাম দূরত্ব। তাহলে সরণের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? দেখো, কোনো বস্তু অতিক্রান্ত অতিক্রান্ত না লিখে আমরা লিখি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের মধ্যবর্তী ভেক্টরকে সরণ বলে। কথাটা কিছুই বুঝিনি, কথাটা আমরা পরবর্তীতে বুঝবো। এরপরে যদি আমরা আরেকটু ভাবে বলি, যেটা আমরা শিখলাম সেটা আমরা দেখি। সেটা কি? কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বের কি? আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব না লিখে আমরা সুন্দর করে আরেকটু যদি সাজায় লিখি, তাহলে কি লিখতে পারবো? কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের
অবস্থানের পরিবর্তনের সর্বনিম্ন দূরত্বকে কতটুকু? সর্বনিম্ন দূরত্বকে সরণ বলে। এই সংজ্ঞাটা বুঝতে পারছি। কোনো বস্তুর অবস্থানের মোট পরিবর্তনকে, বস্তুর মোট অবস্থানের পরিবর্তনকে কি বলছি? দূরত্ব। আর বস্তুর অবস্থানের পরিবর্তনের সর্বনিম্ন দূরত্ব। দেখো তো এই যে দূরত্বটা, এর চেয়ে কি আর সর্বনিম্ন মাপা সম্ভব? সম্ভব নয়। তার মানে এই সর্বনিম্ন দূরত্বটাকে আমরা কি বলবো? এই সর্বনিম্ন দূরত্বটাকে আমরা বলবো সরণ। ঠিক আছে? আর এই অবস্থানের মোট পরিবর্তনকে কি বলবো? দূরত্ব। আশা করি ক্লিয়ার। এখন মধ্যবর্তী ভেক্টরকে সরণ বলে, এই সংজ্ঞাটা তোমরা লিখে রাখো। সংজ্ঞাটা যদিও তোমাদের বই নাই, কিন্তু এটাও সরণের সংজ্ঞা বলা যায়। এখন দেখো, এর আগে আমরা ভেক্টর পড়লাম না, সেখানে আমাদের ভেক্টরের কিছু প্রকাশ বলে জিনিস আছে, সেই জিনিসগুলো আমাদের বাদ আছে, আমরা সেগুলা এখন শিখবো। তাহলে সরণ আর দূরত্ব আমাদের ক্লিয়ার, মুছে দিলাম। এরপরে কি? এরপরে আমরা ভেক্টরের প্রকাশ কিছু বাদ রাখছিলাম। হ্যাঁ, ভেক্টরের প্রকাশটা আসলে আমাদের বলা হয়নি, সেটা যদি একটু বলি। ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়? ভেক্টর রাশি প্রকাশ। ভেক্টর রাশিকে বেশ কয়েকভাবে প্রকাশ করা যায়। কিভাবে? ভেক্টর রাশিকে প্রকাশের জন্য তার উপরে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, অথবা তার উপরে শুধু বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, অথবা তার নিচে শুধু বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, অথবা তাকে বোল্ড করে লিখে, কি করে লিখে? বোল্ড করে লিখে প্রকাশ করা হয়। ঠিক আছে? আর স্কেলারকে কিভাবে প্রকাশ করা হয়? স্কেলারকে প্রকাশ করা হয় শুধু স্বাভাবিক আমরা যেভাবে লিখি সেইভাবে। আর স্কেলারকে, এই ভেক্টরগুলোকে স্কেলার যখন করব তখন কিভাবে প্রকাশ করব? এর উপরে যদি বার চিহ্ন থাকে তার দুই সাইডে এরকম দিয়ে দিব। জাস্ট কিছুই না, ভেক্টরের দুই সাইডে এরকম বার চিহ্ন দিয়ে দিলে কি হয়? সেটা স্কেলার হয়ে যায়। এটা স্কেলারের প্রকাশ। তো ঠিক আছে, এইভাবে ভেক্টর আর স্কেলারকে প্রকাশ করা হয়। আশা করি এইটুকু ক্লিয়ার। হ্যাঁ, তাহলে দেখে নাও যে কিভাবে কোনটাকে প্রকাশ করা হয়। এখন দেখো, দূরত্ব সরণ পড়লাম। এখন আমাদের পরের টপিকটা হচ্ছে দ্রুতি ও বেগ। কি? দ্রুতি ও বেগ। দ্রুতি জিনিসটা কি? আমরা কি দেখলাম? কোনো বস্তু অবস্থানের পরিবর্তন করে। এটা যদি এ বিন্দু হয়, এটা বি বিন্দু। এ বিন্দু থেকে তার অবস্থানের পরিবর্তন যদি আমি কিলোমিটার হিসেবে বলি, 1 2 3। এ বিন্দু থেকে বি বিন্দুতে সে অবস্থানের পরিবর্তন করছে। কিন্তু কথা হচ্ছে, এইটুকু যাইতে, এ বিন্দু থেকে বি বিন্দুতে যে গেল, এইটুকু যাইতে তার কি সময় লাগছে না? অবশ্যই সময় লাগছে। ধরো 3 কিলোমিটার যাইতে সে যদি হাঁটে যায়, তাহলে ধরলাম 30 মিনিট। কতক্ষণ সময় লাগছে? 30 মিনিট। ঠিক আছে? এই যে 30 মিনিট সময় লাগলো, এই যে অবস্থানের পরিবর্তন করতে যে সময়টা লাগছে, এটার অনুপাতকে আমরা কি বলি? দ্রুতি বলি। কি বলি? দ্রুতি। তাহলে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলবো? অতিক্রান্ত দূরত্ব বা অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলবো? দ্রুতি বলবো। অতিক্রান্ত দূরত্ব না বলে অবস্থানের পরিবর্তন বলাটা বেশি শ্রেয়। তাহলে আমরা কি বলবো? দেখো, দ্রুতির সংজ্ঞা যদি আমরা বলি, দ্রুতি কি? দ্রুতি নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দ্রুতি বলে। তাহলে নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? দ্রুতি। তাহলে সময়টা যেহেতু নির্দিষ্ট, তার মানে কি সময় দিয়ে আমরা যেটুকু অবস্থান পরিবর্তন করছি সেটাকে ভাগ করলে কি দ্রুতি পাবো না? হ্যাঁ, কিরকম ব্যাপারটা দাঁড়ায় দেখো। তাহলে আমরা বলতেই পারি যে দ্রুতি সমান সমান অবস্থানের পরিবর্তন ভাগ
সময়। কি বলতে পারি? দ্রুতি সমান সমান অবস্থানের পরিবর্তন ভাগ সময়। এটা হচ্ছে আমাদের একটা সূত্র, দ্রুতি সমান সমান অবস্থানের পরিবর্তন ভাগ সময়। ঠিক আছে, মনে থাকবে, দ্রুতি সমান সমান অবস্থানের পরিবর্তন ভাগ সময়। তাহলে দ্রুতির সংজ্ঞা কি? নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দ্রুতি বলে। আর দ্রুতির সূত্রটা যদি বলি কি? দ্রুতি সমান সমান অবস্থানের পরিবর্তন ভাগ সময়। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এখন দেখো, আমরা যদি বেগ বলি, বেগ জিনিসটা কি? সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। মানে সময়ও পরিবর্তিত হবে, সরণও পরিবর্তন হবে, সময়ের সাথে তার বেগ বৃদ্ধি হতে থাকবে, বা হ্যাঁ, তার হচ্ছে কি সরণ বৃদ্ধি হতে থাকবে, তাকে বেগ বলে। তাহলে কি, আমি আগে সংজ্ঞাটা লিখি, তারপরে বুঝাই দিচ্ছি। সময়ের সাথে কি সরণ বৃদ্ধির হারকে বেগ বলে। ওকে, এখন দেখো, সময়ের সাথে সরণের বৃদ্ধির হারকে বেগ বলে। এখানে দেখো তো, এটাই তো তার দূরত্ব, তার সরণ না? কারণ মোট দূরত্ব যেটা, তার সর্বনিম্ন দূরত্ব এটা, এর চেয়ে কিন্তু সর্বনিম্ন দূরত্ব বের করা সম্ভব নয়, কারণ সে সরল রেখা বরাবর আছে। তার মানে এই যে সরণটা, এই সরণটা কি হলো? সময়ের সাথে সাথে বৃদ্ধি পাইলো না? সে 30 মিনিট তো গেছে, কিন্তু ধরো যে এইটুকু যাইতে 10 মিনিট লাগছে, এইটুকু যাইতে 10 মিনিট লাগছে, এইটুকু যাইতে 10 মিনিট লাগছে, তাই তো? তাহলে প্রথম 1 কিলোমিটার যাইতে তার 10 মিনিট লাগছে, তারপরে প্রথম 2 কিলোমিটার যাইতে তার 20 মিনিট লাগছে, 3 কিলোমিটার যাইতে তার 30 মিনিট লাগছে। তার মানে কি দেখো, 10 থেকে যখন সে 20-এ গেল, তার দূরত্ব 1 থেকে 2 কিলোমিটার হয়ে গেল, যখন 30-এ গেল তখন 3 কিলোমিটার হয়ে গেল। তার মানে কি, সময়ের সাথে সাথে সরণের কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে না? এই কথাটাই বলছে, সময়ের সাথে সরণ বৃদ্ধির হারকে বেগ বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো, আমি যদি সূত্রটা লিখে দেই, তাহলে আমাদের কি আসবে সূত্র? তাহলে বেগ সমান সমান কি লেখা যায়? যদি লিখি আমি, বেগ সমান সমান সরণ ভাগ সময়। এই সূত্রটা যদি আমরা লিখি, তাহলে কি আসে? বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা, সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। তাহলে সূত্রটা কি আসলো? ভি ইজ ইকুয়াল এস ভাগ টি, বা ভি ইজ ইকুয়াল এস বাই টি। এটা আমাদের সূত্রটা ম্যাথ করতে লাগবে। তাহলে আসো, আমরা যে দুইটা সূত্র শিখলাম, দুইটা সূত্র দিয়ে একটু ম্যাথ করার চেষ্টা করি। সূত্র দুইটা আমরা কি কি শিখলাম? একটা শিখছি হচ্ছে দ্রুতি সমান সমান অবস্থানের পরিবর্তন। কি? অবস্থানের পরিবর্তন ভাগ সময়। আর বেগের সূত্রটা কি শিখলাম? ভি সমান সমান এস ভাগ টি। দুইটা সূত্র আমরা এখানে লিখে রাখলাম। এখন দেখো, এখানে যদি আমি ম্যাথ লিখি, যে কোনো একটি বস্তু কি করলো? 20 সেকেন্ডে 40 মিটার তার অবস্থানের পরিবর্তন ঘটালো। ঠিক আছে, 20 সেকেন্ডে তার 40 মিটার অবস্থানের পরিবর্তন ঘটালো। তাহলে তার দ্রুতি কত? দ্রুতি কত? তাহলে দেখো তো, এখানে কি কি দেওয়া আছে? যদি আমি সলভ করি ম্যাথটা, এখানে কি কি দেওয়া আছে? এখানে অবস্থানের পরিবর্তন দেওয়া আছে। কি দেওয়া আছে? অবস্থানের পরিবর্তন। তাহলে কতক্ষণে? 20 সেকেন্ডে। সেকেন্ডটা কিসের একক? সময়ের। তার মানে কি, সময় দেওয়া আছে কতটুকু? সময় দেওয়া আছে 20 সেকেন্ড। দেখো সময় কত দেওয়া আছে? 20 সেকেন্ড। সেই সময়টা লিখলাম আমরা 20 সেকেন্ড। এরপরে কি দেওয়া আছে? 40 মিটার অবস্থানের পরিবর্তন করে। তাহলে অবস্থানের পরিবর্তন কত? পরিবর্তন 40 মিটার।
এখন কথা হচ্ছে তাহলে তার দ্রুতি কত। তাহলে আমরা জানি কি, আমরা জানি দ্রুতি সমান সমান অবস্থানের পরিবর্তন ভাগ সময়। তাহলে অবস্থানের পরিবর্তন কত করছে, 40 মিটার, সময় কত লাগছে, 20 সেকেন্ড। কাটাকাটি করলে কত আসে, 2। এখন এর একক কি হবে, উপরে আছে মিটার, মিটার লিখলাম, নিচে থেকে সেকেন্ড যখন উপরে যাবে কি হবে, উপরে মাইনাস হয়ে যাবে 1, তার পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাহলে কত, 2 মিটার পার সেকেন্ড। কিন্তু এই মিটার পার সেকেন্ড লেখার সময় আমরা সেকেন্ডকে শুধু এস দিয়ে বুঝাই, তাই এই এককটা হবে 2 মিটার পার সেকেন্ড। এভাবে বলবো, কি বলবো তাহলে, এটা 2 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, দেখো তাহলে কি করছি, কোনো একটি বস্তু 20 সেকেন্ডে 40 মিটার তার অবস্থানের পরিবর্তন ঘটালো, তার দ্রুতি কত। তাহলে কি কি দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে 20 সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব বা অবস্থানের পরিবর্তন 40 মিটার। তাহলে এখন আমরা জানি, দুইটা লিখে নিছি, আমরা কি জানি, দ্রুতি সমান সমান অবস্থানের পরিবর্তন ভাগ সময়। অবস্থানের পরিবর্তন কত, 40 উপরে লিখছি, সময় যেহেতু নিচে আছে সময়টা নিচে লিখছি, অবস্থানের পরিবর্তন লিখছি, সময় লিখছি, এখানে যে এককটা আছে মানে দুইটা ভাগ করে যে রেজাল্টটা আসছে সেটাই আমাদের দ্রুতির মান। ওকে, এখন দেখো দ্রুতি আমাদের শেষ। এখন যদি আমরা পরের ম্যাথটা করি বা পরের সূত্র দিয়ে আরেকটা ম্যাথ করি, v ইজ ইকুয়াল এস ভাগ টি। দেখো আমরা 20 সেকেন্ডে এত মিটার অবস্থানের পরিবর্তন না ঘটালে লিখে আমরা লিখবো এত মিটার সরণ ঘটে। কি হয়, সরণ ঘটে, তার দ্রুতি না, এবারে বলবো বেগ কত। তোমরা ম্যাথটা পুনরায় আবার তুলবা। হ্যাঁ, তাহলে দেখো আমি লাল কালি দিয়ে দিছি, সরণ ঘটে তার বেগ কত। তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, 20 সেকেন্ডে, তাহলে সময় দেওয়া আছে। সময়কে দেখো তো এই সূত্রে আমরা কি দিয়ে প্রকাশ করছি, টি দিয়ে, তাহলে টি সমান সমান 20 সেকেন্ড। এরপরে কি বলছে, 40 মিটার সরণ ঘটে। কি হয়, সরণ ঘটে। তাহলে সরণ আমরা কি জানি, সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা। তাহলে সরণ এস সমান সমান 40 মিটার। বের করতে হবে কি, বেগ। বেগ বেগ বের করতে বলছে, তাই তো নাকি। বেগকে কি দ্বারা প্রকাশ করি, বেগ ভি সমান সমান হোয়াট। দেখো তোমরা অনেকেই এইভাবে দেখবা যে ম্যাথ করার সময় শুধু জাস্ট খালি এগুলা দিয়ে আমরা ম্যাথ করতেছি। এগুলা দিয়ে ম্যাথ করলে ম্যাথ ঠিক হবে, কিন্তু যখন আমরা এ প্লাস মার্ক পাবো বা 80-র উপরে মার্কস পাবো, তখন এই জিনিসগুলো না লেখার জন্য, কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, সেই জিনিসগুলো বা সেই রাশিগুলো না লেখার জন্য আমাদের মার্কস কাটবে। তাই আমরা চেষ্টা করব সময়, সরণ, বেগ সব কিছু লিখে সেটা প্রতীক দিয়ে তারপরে